বলে ওটা বানাইছি, অত সময় নাই তো ভাইয়া। জি জি। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা দেখলাম যে অনলাইন মার্কেট প্লেসে কি কি স্কোপ আছে, যারা প্রোগ্রামিং পাবে বা ডিজাইন পারবে, বেশ কিছু জিনিস সম্পর্কে আমরা আমরা আইডিয়া দিচ্ছি। এখন আমরা মূল ক্লাসে ফিরে চলে আসি। তো মূল ক্লাসে আজকের টপিকগুলো আমরা সিলেক্ট করে রাখছিলাম যে সিঙ্গেল লাইন আর মাল্টিপল লাইন কমেন্টস। যেহেতু এই ক্লাসটা অলরেডি হয়ে গেছে একবার, আজকে একটু ফাস্টে যাওয়ার চেষ্টা করবো আমরা। এখন জি মাল্টিপল লাইন বা সিঙ্গেল লাইন কমেন্টটা কিভাবে করে, আমরা জাস্ট ফাইলটা একটু সেভ করি। সেশন 0301.c। এটা আমাদের কোডের স্টাইলটা ছিল না, স্ট্রাকচার এমন থাকতো না। সবাই কি ফোনে জি দেখতে পাচ্ছ জি ক্লিয়ার? আর জি বড় জি করবো? ভাই। না ঠিক আছে। আচ্ছা, এখন তো আমি লিখলাম প্রিন্ট এফ হ্যালো পিডি, ধরো লিখলাম এটা। এখন তো আমি যদি কমেন্ট করতে চাই, ডাবল স্লাইসে যা লিখবো প্রিন্টিং হ্যালো বিডি, এটা হয়ে গেল একটা কমেন্ট। মানে কমেন্ট বলতে এই পোর্শনটুকু আর কোনো কাজ হবে না, তুমি যত কিছু লিখে রাখো না কেন ও ওইটাকে বাইপাস করে চলে যাবে। মানে ও রান করার সময় তুমি যেখানে কোনো কোডও লিখে রাখো ওইটাকে আমলে নিবে না। বুঝতে পারলাম? কমেন্ট হলো এটা। জি এটা সিঙ্গেল লাইন। আর যদি আমার একের অধিক লাইন লেখার প্রয়োজন হয় তাহলে আমরা এরকম লিখতে পারি, আমরা আবার এরকমটা লিখতে পারি, কিন্তু এটা তো সুবিধা হলো না। যদি হুম ভালোভাবে লেখার প্রয়োজন হয় তাহলে সিস্টেমটা হলো এরকম, স্ল্যাশ দিয়ে স্টার, স্টার দিয়ে স্ল্যাশ। এখন এর মাঝে যা লিখবা, হ্যালো আই এম ফ্রম বিডি, এটা তো শুধু মানে এখানেই দেখাবে, যখন রান করব তখন কিছুই দেখাবে না। না কিছু দেখাবে না। এভাবে হলো, এটাকে বলে মাল্টিপল লাইন কমেন্ট। তাহলে জি উপরে যেটা পেলাম এটা হলো সিঙ্গেল লাইন কমেন্ট, এটা হলো মাল্টিপল লাইন এটা কমেন্ট। এটা মাল্টিপল। এটা এটা তখন প্রয়োজন হবে যখন ধরো তুমি তোমার কোডটা অনেক বড় হয়ে যাচ্ছে, তুমি কোনো একটা ফাংশন লিখছো বা বড় কিছু কোড করছো। হতে পারে যে 6 মাস পর তুমি আবার কোডটা দেখতে আসছো, তোমার মনে নাও পড়তে পারে কেন এই কোডটা করছিলাম। তো এই কমেন্টগুলো লিখে রাখতে তোমাদের সুবিধা, এটা এই কারণে করছিলাম, এটা এই কারণে এই ফাংশন থেকে এই ফাংশনে গেলাম, তো বুঝতে সহজ হবে। ক্লিয়ার করতে পারলাম বিষয়টা? জি এটা হলো সিঙ্গেল জি লাইন কমেন্ট জি আর ভাই। মাল্টিপল লাইন কমেন্ট। জি আচ্ছা, এবার আমরা তাহলে ইফের মধ্যে চলে যাই। যেমন ইফ এলসটা আমার আসলে কেন প্রয়োজন হবে, ইফ এলস এটা আসলে যখনই তোমার প্রোগ্রামিং এর মধ্যে শর্ত চেক করার বিষয় থাকে যে এটা করব না ওটা করব, এটা করলে এটা হবে, যখনই শর্ত থাকবে তখনই আমার ইফ এলস প্রয়োজন। এই ইফ এলস তোমার হলো প্রত্যেকটা প্রোগ্রামিং, এটা সি বলো, সি প্লাস প্লাস বলো, সি শার্প বলো, জাভা বলো, পাইথন বলো, জাভা স্ক্রিপ্ট বলো, পিএইচপি বলো, প্রত্যেকটা প্রোগ্রামিং এ ইফ এলস আছে। মানে আমরা কিন্তু মূল জিনিসগুলো দেখতেছি, যাতে তুমি যদি কখনো সুইচ করো অন্য কোনো ল্যাঙ্গুয়েজ শিখো, দেখবা যে তোমার এগুলো অনেক কাজে লাগবে, তুমি সহজে ধরতে পারবে ওগুলো। এখন আমি যদি চাই যে আমি কোডটা করব মার্ক নিয়ে, দেখো ইফএস এ প্রথম সে পাস, একজনের একটা নাম্বার নিব, সে পাস করছে কিনা এটা আমি চেক করতে যাচ্ছি। আর একজনের যে কোডের স্ট্রাকচার নিয়ে প্রবলেম ছিল, একটু খেয়াল করে দেখবা যে মেইনের ব্র্যাকেটটা শুরু হয়েছে, ব্র্যাকেটের শেষ প্রমাণ। তোমার এই প্রবলেমটা মনে হয়েছিল এর আগে। এই ব্র্যাকেটটা সবসময় একটু খেয়াল করবা যে আমি যখনই কোনো একটা সেকশন শুরু করব ওর ব্র্যাকেট শুরু আর শেষের জন্য আমার ঠিকঠাক থাকে। আচ্ছা, যেহেতু এখন আমরা পাস মানে একটা নাম্বার পেলে সে পাস করছে কিনা এটা চেক আউট করতে যাচ্ছি, তাহলে নাম্বারটা নিতে হবে। আর নাম্বার নিয়ে যখন পাত্র প্রয়োজন, তাহলে একটা পাত্র নিলাম। এখন বললাম যে একটা নাম্বার দাও। আর আমি যে পিসিতে কোড করতেছি না, পিসিতে কোড আর ফোনে কোড কোনো প্রবলেম নাই, সেম জিনিস, একই জিনিস দেখাবে, কোনো পার্থক্য হবে না। ইনপুট এ নাম্বার, এখন নাম্বারটা নিব, আমরা সবাই শিখছি এটা স্ক্যানএফ দিয়ে আমরা এখানে জি নাম্বার নিতে চাই। জি যেটা এটা পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যার জন্য পার্সেন্ট ডি, আর এন্ড দিয়ে তথ্যটা পাঠাবো কোথায়, মার্কের মধ্যে। তাহলে মার্ক। নাম্বারটা নেওয়া হয়ে গেল। এখন আমার কাজটা হলো আমি চেক করব যে তুমি যে নাম্বারটা দিলে এই নাম্বারটা আসলে পাস করার মতো নাম্বার কিনা। তাহলে পাস করে কিসে, 33 বা 33 বেশি পেলে, জি জি তাহলে আমরা ইফ, ইফ যদি, আর ইফের তখনই ইফ লেখার সাথে সাথে আমরা ব্লক শেষ করে দিব। দেখো এটা মাথায় রাখবো, তাহলে ব্র্যাকেটে ভুল হবে না। ইফ লিখেই আমরা ব্র্যাকেট শুরু আর শেষ করে দিব, এই যে এরকম, মনে থাকবে?
জি এটা করলে কোনো ব্র্যাকেটে কখনো ভুল হবে না তোমার। এখন মার্কের মানটা আমরা তো এই চিহ্নটা জানি, গ্রেটার দেন সাইন ইকুয়াল 33। এর অর্থ বোঝাচ্ছে যে মার্কের মান যদি 33 অথবা 33 33 সমান বড় হয়। অথবা সমান হয়, বড় অথবা সমান হলে সে পাস করে না। জি জি যদি এই শর্ত সত্য হয় তখন আমার কোডটা কাজ করবে, প্রিন্ট এফ পাস। ক্লিয়ার করতে পারলাম বিষয়টা? জি কোনো কনফিউশন আছে এখানে? না। না যখন এই শর্ত সত্য হবে তখন এই মাত্র এই কোডে যে ব্লকটা আছে এগুলোকে ব্লক বলে। তোমরা কথা বলার সময় ব্লক হিসেবে বলবা এই যে ব্লক, ইফের ব্লক, এটা কাজ করবে। এখন আমরা রান করে দেখি কাজ করে কিনা আসলে। আমরা কমান্ড দিলাম, দেখা যাচ্ছে। জি বড় করে নিলাম তোমাদের সুবিধার জন্য। এখন তো দিলাম 45, তাহলে কি দেখানো উচিত? পাস। পাস। পাস দেখাচ্ছে। পাঁচ জি দেখাবে। তাহলে ওকে, এবার তাহলে আমরা আরেকটা নাম্বার দিই। সৈকত আসো? আচ্ছা আরেকজন বলো একটা নাম্বার। 52। 52 পাস দেখাই। আচ্ছা এখন যদি আমি দেই, এটা যেহেতু গত গত সেশনে এটা নিয়েছিলাম, জিজ্ঞাসা করলে এখন উত্তরটা পেয়ে যাবা। এখন যদি আমি দিই 22, তাহলে কি দেখানো উচিত? ফেল ফেল। কিছুই দেখাবে না, কিছুই দেখাবে না, কিছুই দেখাবে না। কিছু দেখাবে না, কারণ হ্যাঁ কারণ যেহেতু কিছু আমরা লেখা নেই। হ্যাঁ কিছু লেখা নেই, এই কারণে কিছু দেখাবে না। আমি 22 দিলাম, শর্তটা মানে শর্তটা কিন্তু ভুল হচ্ছে, তবে কিছু সে কিছু দেখাচ্ছে না। কারণ আমি 33 যে কম পেলে কি হবে, আমি এটা এ ব্যাপারে কিছু কোনো ওকে ইনস্ট্রাকশন দেইনি। কারণ কম্পিউটার একটা বোকা যন্ত্র, ওকে যা বলবো ও তাই করবে, ওকে কিন্তু কমান্ড দিয়ে বোঝাতে হবে। তাহলে এখন আমরা চাচ্ছি যে পাশের কোডটা আমরা অলরেডি করে ফেলছি, এখন ফেলের কোডটা করব, পাস আর ফেল। তাহলে তাহলে আমরা এখান থেকে যাই। যখন শর্ত একটা হয় আমাদের, শর্ত একটা হলে শুধুমাত্র ইফ হবে। আর যখন শর্ত হবে একের অধিক, দুইটা হবে, একটা হবে ইফ, একটা হবে এলস। এখন বলো দেখি যে যদি আমরা এই শর্তটা পাই যে সে পাস করে নাই, তাহলে কি আবার চেক করবো সে ফেল করছে কিনা? না না, কারণ সে পাস পাস করে হতে নাই মানে পারে কি না। অটো ফেল? পাস জি অটো ফেল। করে নাই মানে অটো ফেল। তাহলে জি পরেরটা থেকে আমার আর শর্ত চেক করার কোনো প্রয়োজন নাই। আর শর্ত না থাকে না হলো এলসে। এলস, এলস লেখার সাথে সাথে আমি এলস এর ব্লক শুরু করব। ব্লক কিভাবে লিখবো? এই যে এরকম ব্র্যাকেট দিয়ে কমপ্লিট করে দিব। ঠিক আছে? জি তাহলে আমার ওকে ব্র্যাকেটে ভুল হবে না। আর দেখো আমি এখানে কোনো স্পেস দিই নাই, এখানে কোনো ইন্টার দিই নাই, এমন রাখি নাই কিন্তু, এরকমই করবা, তাহলে ভুল হবে কম তোমাদের। একটা ব্লক লেখার সাথে সাথে ওর ব্র্যাকেটটা শেষ করে ফেলবা। এখন যদি ফেল করে তাহলে কি দেখানো উচিত? ফেল, প্রিন্ট এফ ফেল। ফেল। আচ্ছা এখন আমি কোডটা রান করে দেখি কাজ করে কিনা। নাম্বার দিব কত বলো দেখি একজন? 15। 15 দিলাম। তাহলে ফেল শর্ত ফেল হয়ে ফেল দেখানোর কথা। ফেল দেখাবে। আচ্ছা তাহলে কোডটা কাজ করছে ঠিকঠাক মতো। আরেকটা টেস্ট করে দেখি, দুইটা ফেল টেস্ট করে দুইটা পাস টেস্ট করি, তাহলে বুঝতে পারবো যে ঠিক আছে কোডটা। আচ্ছা 101। আচ্ছা 101 এই শর্তগুলো আমরা বাইন্ড করে দিব। আমরা তো এখনো কেউ ছোট পর্যায়ে শিখতেছি তো। জি আমি আমি 100 বললাম 101টাও মানে 101 থাকলে কিছুই দেখাবে না। না 101 থাকলেও সে এখন পাস দেখাবে, কারণ 33 এর চেয়ে বড়। আমরা তো ওকে লিমিট করে দিই নাই যে তুমি 33 এর চেয়ে বড় হবা কিন্তু 100 এর উপরে যাবা না, এটা কিন্তু বলিনি আমরা। 101 দেখালেও না সে পাস বলবে। এটা তোমরা জি আস্তে আস্তে শিখে যাবে, এখন শুরুর পর্যায়ে তো আস্তে আস্তে ঠিক শিখে যাবে এটা। তাহলে আমরা দেখলাম পাসের জন্য কাজ করে, ফেলের জন্য কাজ করে। ক্লিয়ার? জি জি আচ্ছা এখন আমরা দেখবো পরের কোডটা, ইভেন আর অড, জোড় আর বিজোড়। এটা আসলে কিভাবে কাজ করে। এখন আমরা কিন্তু নর্মালি জানি যে জোড় আর বিজোড় কিভাবে বুঝতে হয়। যে সংখ্যাকে মানে জো- কিভাবে গণিতে বলে হচ্ছে 2 দ্বারা ভাগ করলে যদি শূন্য হয়। ভাগশেষ শূন্য হয় তাহলে সেটা জোড়, আর যদি ভাগশেষ থাকে যায় অথবা এক থাকে তাহলে সেটা বেজোড় হবে। আচ্ছা মাশাআল্লাহ, এটা বলতে পারছো যেহেতু আমরা সেটা আলোচনা করছিলাম এই কারণে, তাই না? জি জি আচ্ছা তাহলে ওইটা যেহেতু অনেকেই সেশনটা দেখবে তো, আমরা ওইটা আরেকটু একটু ক্লিয়ার করে দিই যে আসলে জিনিসটা কিভাবে হিসাব করতে হয় না হয়। ওকে আচ্ছা,
একটা মিনিট, আমি একটু জাস্ট কানেক্ট হইনি ফোন থেকে। এখন কম্পিউটারকে বোঝাতে হবে যে আসলে জোড় আর বিজোড় কিভাবে নির্ণয় করে। নর্মালি আমরা তো মানে সাধারণ সেন্সে সবার উত্তর থাকে এটা যে 2 4 6 8 এগুলো জোড়, এটা ছাড়া যেগুলো আছে 1 3 5 7 এগুলো সব হলো বিজোড়। এটা আমরা সহজে বুঝতে পারি। এখন চ্যালেঞ্জটা হলো কম্পিউটার 2 4 6 8 বুঝতে পারে না। কম্পিউটার যেটা বুঝতে পারে কম্পিউটারকে ঠিক সেভাবে বোঝাতে হবে। আমার ফোন স্ক্রিনটা কি দেখা যায়? এখন দেখা যাচ্ছে। দেখা যায় এখন ক্লিয়ার? জি জি জি। আচ্ছা, এখন জোড় বিজোড়কে আমরা একটা মেশিনকে কিভাবে বোঝাতে পারি? আমরা আমাদের একটা নোটস ওপেন করি। তোমরা যেটা বললে সেটা আমরা দেখি আগে, যে কোনো সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি আসতে পারে? 4। 4, 4 কে আমি 2 দিয়ে ভাগ করলাম। 2 দুগুণে 4, ভাগশেষ হলো 0। আমি যদি 5 কে ভাগ করে দেখি 2 দিয়ে, 2 দুগুণে 4, ভাগশেষ থাকলো 1। এক। হ্যাঁ, এবার যদি আমি 6 কে ভাগ করে দেখি 2 দিয়ে, সরি, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 0। যদি 7 কে ভাগ করে দেখি আমরা, 3 দুগুণে 6, ভাগশেষ থাকে 1। আমরা এই যে খেয়াল করতে পারছি যে যখন আমরা 2 দিয়ে ভাগ করি ভাগশেষ যদি 0 হয় সেটা আসলে হলো জোড় সংখ্যা। আর যদি 2 দিয়ে ভাগ করার পরে ভাগশেষ যদি হয় হলো 1, তাহলে সেটা হলো বিজোড় সংখ্যা। ক্লিয়ার? এবার দেখো সেম ভাবে নিচে যদি তুমি 6 কেও চেক করো, 2 দিয়ে ভাগ করলে যদি জোড় সংখ্যা হয় তার ভাগশেষ হয়ে হলো 0, বিজোড় সংখ্যা হলে ভাগশেষ হয় হলো 1। এখন বলতে পারবা কি নোমান যে যদি আমি কোনো সংখ্যাকে 2 দিয়ে ভাগ করি ভাগশেষ কি কখনো আমার 3 আসতে পারে? আসতে পারে কি 3? মোসাদ্দেক, কোন সংখ্যাকে যদি 2 দিয়ে ভাগ করি 3 আসতে পারে ভাগশেষ? আচ্ছা, 3 ভাগশেষ যেহেতু আসবে না আমাদের, না না না, 3 ভাগশেষ আসবে না। কারণ সেটা তো অলরেডি 2 দিয়ে ভাগ চলে যায় আরেকবার। জি হুম, জি আচ্ছা, এই হলো অবস্থা। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রোগ্রামকে বোঝাতে হবে যে 2 দিয়ে ভাগ করার পর যদি ভাগশেষ আমি 0 পাই তাহলে সেটা হবে জোড় সংখ্যা, আর যদি ভাগশেষ পাই 1 তাহলে হবে বিজোড় সংখ্যা। এখন সেম জিনিসটা আমরা প্রোগ্রামিং এর মধ্যে দেখব। আমরা আগের জায়গায় মার্কের জায়গায় নাম্বার লিখে রাখি। নাম্বার, একটা নাম্বার নিলাম। এখন এই শর্তটাকে কিভাবে বোঝাতে হয় কোডের মধ্যে? তাহলে যেহেতু একটা শর্ত ইফ লিখবো আমরা, ইফ লেখার পর আমরা ব্র্যাকেট শুরু শেষ করে দিব যাতে ভুল না হয় আমাদের। এখন শর্ত লিখবো, এই নাম্বারটাকে নিয়ে আসলাম। নাম্বার প্রোগ্রামিং এর মধ্যে আমি যদি মড করি, আমরা যেটাকে পার্সেন্ট চিহ্ন জানি, ভাগ চিহ্ন যদি ভাগ করি শুধুমাত্র ভাগ ফলটা আসে। খেয়াল করে দেখাই আমি একটু, এখানে আমি একটু মাল্টিপল লাইন কমেন্ট করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে অনেকের। 2 4 ভাগ 2, সরি 6 ভাগ 2 সমান হবে হলো 3। জি 6 মড 2 সমান হবে হলো 0। আমি মনে ক্লিয়ার করতে পারলাম যে একটা হলো ভাগ ফল বের করে, এটা ভাগ ফল, আর এটা হলো ভাগ শেষ বের করবে আমার জন্য। জি তাহলে নাম্বার মড আমি যদি 2 দিই তাহলে সেটা আমাকে ভাগ ফল দেখাবে, এই ভাগ শেষ দেখাবে। জি এখন এই ভাগ শেষটা 0 কিনা
ডাবল ইকুয়ালস 0, এটার মানে বোঝাচ্ছে হলো দুইটা পাল্লার মতো মনে করতে পারো, দাড়ি পাল্লা যেমন না, একটা ইকুয়াল দেওয়া মানে আমরা আগে যে এ করছি a সমান সমান 5, এটা আমরা লিখছি না আগে, a সমান 5 বলতে কি বোঝাই, এর ভিতরে 5, জি এর ভিতরে 5। 5 রাখলাম, এটা না। জি আর ডাবল ইকুয়াল বলতে বোঝাবে হলো দাড়ি পাল্লার মতো, এটা হলো দুই পাশ নাম্বারকে টু দিয়ে যে মড করছি, যে নাম্বারটা তুমি দিলে কিবোর্ডের মাধ্যমে, সেটা কে যদি 2 দিয়ে মড করি, যে সংখ্যাটা পাচ্ছি 0 অথবা 1 পাবো আমি, সেটা আমার ডান পাশের সাথে সমান কিনা। যদি 0 আসে আর ডান পাশে 0 থাকে তাহলে কি হচ্ছে, এটা জোড় সংখ্যা অবশ্যই, তাই না? জি জি আচ্ছা, তাহলে আমরা লিখে দিই printf ইভেন, নিচে ইভেন বলে ব্র্যাকেটে আমরা লিখে দিই জোড়, বুঝতে সুবিধা হবে। আমরা ক্লিয়ার হতে পারছি, এতটুকু দিয়ে বোঝাচ্ছে হলো ওই নাম্বারটা ভাগশেষ নিয়ে আসবে। এখন ভাগশেষ যদি 0 হয় তাহলে এই জায়গাটুকুর মধ্যে থাকবে 0, আর সাথে আমি চেক করছি যে ওটা আসলে 0 কিনা। দাড়ি পাল্লাতে আমরা কি চেক করি, যে 5 কেজি দিলাম একটা পাল্লাতে ওজনে যে বাটখারা, আর বাম পাশে আমরা চেক করি কি, যে আমার জিনিসটা 5 কেজি হলো কিনা। জি তো আমি অলরেডি আগে বাটখারা দিয়ে রাখছিল 0, এখন তুমি বাম পাশে 0 পেলে কিনা, যদি 0 পাও তাহলে দুইটা সমান সমান হয়ে গেল, দুইটা সমান হওয়ার শর্ত সত্য, আর তখন এটা হবে ইভেন বা জোড় হবে। আমরা চেক করে দেখি কাজ করে কিনা, রান করলাম কোডটা, একটা জোড় সংখ্যা দিয়ে দেখি 8, কাজ করে। জি জি আবার এটা চেক করে দেখি আমরা, যেহেতু টাইম কম, 6 দিলাম, 56। এটা কাজ করে। ওকে 56 দিয়ে দিচ্ছি এখন, 56, দেখো এটাও জোড়। জি আচ্ছা, তাহলে আমরা যেহেতু আগে পাস ফেলটা শিখে ফেলছি, আমরা একইভাবে জোড়ের সাথে বিজোড়টা করে ফেলতে পারি না? যদি জোড় না হয় সে তাহলে অবশ্যই বিজোড় হবে। জি শর্ত ফেল করলে এস এর কাছে চলে যাবে, এস এর কাছে আর শর্ত দেওয়ার প্রয়োজন নেই আমাদের, তখন এটা হবে অড, ইংলিশে এটাকে বলে অড বিজোড়। বিজোড় এবার আমি চেক করে দিই কাজ করে কিনা, একটা বিজোড় নাম্বার দিয়ে দেখি আগে, 3, কাজ করে। এবার তোমরা একটা বলো, 7। 7, কাজ করে। এবার মোসাদ থেকে একটা বলো, জোড় সংখ্যা বলো। জোড় সংখ্যা হুম। 998। 998, ঠিক আছে, দেখো কাজ করে কিনা। তাহলে কাজ করতেছে আমাদের এটাও টোটালি। জি ওকে ফাইন, তাহলে আমাদের জোড়ের প্রোগ্রামটা হয়ে গেল, বিজোড়ের প্রোগ্রাম হয়ে গেল, আর পাস ফেল। এখন যেহেতু সময় কম, আমরা গ্রেডিং সিস্টেম একটু দেখে নিই। হ্যাঁ, আমাদের যে এসএসসি বা এইচএসসি যে রেজাল্টগুলো দেয় না, সাধারণত ওখানে যে কোডগুলো করা থাকে এই ধরনের কিছু প্রোগ্রাম করা থাকে, যেন আমরা সহজে রেজাল্টটা বের করতে পারি। ওখানে কিন্তু কেউ বসে থাকে না তোমার আমার রেজাল্ট প্রত্যেকটা তৈরি করার জন্য, একটা কোড করে রাখা থাকে যে পাস মানে তোমার গ্রেডিং সিস্টেম বের করার জন্য, এটা তারপর অটোমেটিক কাজ করতে থাকে সাথে সাথে। তাহলে আমরা এটা কেটে দিলাম, এটা আমাদের আপাতত প্রয়োজন নাই। আর যেহেতু আমরা মার্ক নিয়ে কাজ করবো, মার্কের অংশটুকু কপি করে নিয়ে আসি। বুঝতে কোনো প্রবলেম হচ্ছে না আচ্ছা, এবার আমরা যদি একটু সার্চ দিয়ে দেখি, এসএসসি গ্রেডিং সিস্টেম এডুকেশন বোর্ড গভ বিডি, এই দেখো সাইটে চলে এসেছে এসএসসি গ্রেডিং সিস্টেম। দেখছো আমাদেরকে গ্রেডিং সিস্টেমটা দেখাচ্ছে কি সুন্দর। এটা তো একটা বড় একটা গ্রেডিং সিস্টেম, এটা তো আমাদের হোম টাস্ক থাকবে সবার জন্য। আমরা ছোট পরিসরে একটা করি 3টা বা 4টা শর্ত দিয়ে। 4টা শর্ত কি হতে পারে আমরা যদি একটু চেক আউট করি, গ্রেড, মার্কস, আমরা নিজের একটা গ্রেডিং সিস্টেম তৈরি করে নিই, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। মনে করো যদি এ এ পাই, এটা হতে পারে 80 থেকে 100, বোঝার জন্য করতেছি আমরা। যদি বি হয় তাহলে 60 থেকে 79, যদি সি হয় 40 থেকে 59, আর যদি এফ হয়
এটা হবে হলো 0 থেকে 39। তাহলে কিন্তু আমাদের একটা প্রশ্ন উত্তর এখন হয়ে যাবে। ওই যে 101 দিলে যে চেঞ্জ হয় না, এখন কিন্তু আমরা রেঞ্জ ধরে দিচ্ছি, এখন আর 101 দিলে আমাকে অন্য গ্রেড দেখাবে না। এটুকু দেখা যাচ্ছে? আচ্ছা, এখন আমরা চলে যাই গ্রেডটা বের করার জন্য। তাহলে যেহেতু রেঞ্জের কথা বলছে, এখন রেঞ্জটা কোডের মধ্যে কিভাবে প্রকাশ করা যায়, আমি স্যাম্পল হিসেবে এর জন্য লিখি। এই যে 80 থেকে 100, এটা বোঝানোর জন্য আমরা কোড করি কিভাবে। কোডের মধ্যে লেখার জন্য লিখতে হয় মার্ক, মার্কটা হবে হলো 80 থেকে সমান অথবা বড়। তাহলে সমান দিয়ে আমরা এভাবে ইকুয়াল, এই যেটা যদি বড় হয় বড়, এটা তাহলে সমান 80 থেকে বড়। আবার মার্কের মানটা হতে হবে 100 থেকে ছোট, মার্ক হবে হলো ছোট হবে কত থেকে, 100 থেকে, সমান বা ছোট হবে। এখন এই যে দুটো শর্ত আছে, এই দুটো শর্তকে একই সময় সত্য হওয়ার প্রয়োজন হবে। এই শর্ত এই শর্তটাও সত্য হওয়ার প্রয়োজন হবে এবং এই শর্তটাও সত্য হতে হবে। তাহলে একমাত্র 80 থেকে 100 এই রেঞ্জটা বোঝা যাবে। এখন দুইয়ের সাথে একটা সত্য হওয়ার জন্য আমরা ইউজ করি দুইটা অ্যান্ড। এটা দেওয়ার দ্বারা কোডে বোঝা যাবে যে 80 থেকে 100 রেঞ্জ তুমি মিন করছো। এখন আমরা এটাকে কপি করে নিয়ে যাই আমাদের কোডের মধ্যে। ইফ ইফ দেওয়ার পর আমরা বলছিলাম যে প্রথম ব্র্যাকেটগুলো আমরা ক্লোজ করে নিব, এবার আমরা শর্ত দিব। একটু মার্ক ছিল, এখন হয়ে গেল এই রেঞ্জটা বোঝাচ্ছে আমাদের 80 থেকে 100। যদি এটা পাই সে পাবে কোন গ্রেড, গ্রেড হবে হলো এ। ওকে, এখন আমরা বলছিলাম যে শর্ত যদি হয় একটা হবে হলো শুধু ইফ, শর্ত যদি হয় দুইটা তাহলে হবে একটা ইফ একটা এলস। আর শর্ত যদি দুইয়ের বেশি হয়, এখানে যেমন শর্ত দুইয়ের বেশি না, এটা একটা শর্ত, এটা একটা শর্ত হবে, এটা একটা শর্ত, আর এটা একটা শর্ত, মোট 4টা শর্ত। তাহলে প্রথম শর্তটা হবে হলো ইফ, আর একদম শেষের শর্তটা হবে হলো এলস, আর বাদ বাকি যত থাকবে ভিতরে শর্ত এগুলো হবে এলস ইফ। ঠিক এই একই সিস্টেম ব্যবহার করে আমরা যখন এইটার জন্য কোড করব, যদি প্রথমে আমরা এটাকে রাখি তাহলে এর জন্য শর্ত দিব ইফ, এটার জন্য হবে হলো এলস, আর বাদ বাকি যতগুলো আছে মাঝখানে 4টা, এই 4টা হবে এলস ইফ দিয়ে। এখন আমরা যাই পরের কোডটা করি। তাহলে আমরা কপি করে নিয়ে নিই আমাদের সুবিধার জন্য, করলাম কপি করে পেস্ট করলাম। এটা রেঞ্জ হবে হলো 60 থেকে 79। জাস্ট আমরা নাম্বারটা চেঞ্জ করে দিলে হয়ে যাচ্ছে 79 60। কোন গ্রেডের জন্য বলছিলাম আমরা, বি গ্রেডের জন্য। তাহলে একইভাবে আমরা সি গ্রেডের জন্য হিসাব করে ফেলি। এটা হবে হলো 40 থেকে 9 9 40। এই রেঞ্জের মধ্যে তার নাম্বারটা থাকে, তার সেই সি গ্রেড। এখন যদি সে এ বি অথবা সি না পায়, তাহলে আমার তো আসলে সে এফ পেলো কিনা চেক করার দরকার নাই। এই 3টা না পাওয়া মানে সে অটোমেটিক এফ। তাহলে যেহেতু এখানে শর্ত প্রয়োজন হবে না, আমরা এলস ইউজ করবো। যেহেতু আমরা বললাম যে যখন কোনো শর্ত থাকবে হলো 4টা, 4টা হলে প্রথমটা হবে হলো ইফ, পরেরটা হলো এলস ইফ। সরি, আমরা যদি ইফ লিখে ফেলছি, এটা হবে এলস ইফ, এরকমটা হবে এলস ইফ এলস ইফ। আচ্ছা, এটা আমাদের স্ট্রাকচার। এখন যদি সে এ না পায়, বি না পায়, সি না পায়, তাহলে সে অবশ্যই এফ পাবে। এখন আমরা একটু চেক করে দেখি কাজ করে কিনা। আচ্ছা, একটু এখানে মার্ক করে দিয়ে আসি। হলো 0 থেকে 39। এখন আমরা চেক করে দেখি আমাদের কোডটা কাজ করে কিনা। যদি 65 দিই তাহলে পাওয়া উচিত হলো বি গ্রেড। ঠিক আছে, বি। এখন ফেল, এটা চেক করে দেখি। যদি সে 0 থেকে 39 এর মধ্যে যদি 12 পাই, তাহলে এফ দেখানো উচিত, এফ দেখাচ্ছে, কোড ঠিক আছে। এবার তাহলে এ পেলো কিনা এটা আমরা দেখতে যাচ্ছি। এ হলো 80 থেকে 100, 98 দিলাম।
আচ্ছা ঠিক আছে, তাহলে একটা বাকি থাকলো সির জন্য। যখন আমরা কোনো কোড করবো আমরা অবশ্যই টেস্ট করে দেখবো যে আমাদের সব রেজাল্ট ঠিকঠাক আসে কিনা। 43 দিলাম, ঠিক আছে। তাহলে যে কোনো ইয়ে দেওয়া হলে আমাদের কোডটা কাজ করবে, কোনো প্রবলেম নাই। জি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যে ওইখানে যে এলস লেখা আছে না প্রত্যেকটা ইফের আগে, হুম। ওই এলসটা যদি না দিই তাহলে তো কোডটা কাজ করবে। এখন সেটা কাজ করবে, কিন্তু প্যাটার্নটা হলো এরকম, যখন শর্ত তোমার এরকম কম্বাইনলি থাকবে লিখতে হয় হলো এভাবে। এটা তোমার একটা কম্বাইন্ড সিস্টেম না। জি। তুমি যদি ইফ আলাদা লেখো তাহলে ওটা আলাদা একটা শর্ত হয়ে গেল, এর সাথে রিলেটেড থাকলো না সে। হুম। যদি তুমি এরকম একটা ইফ দাও, এটা তো আলাদা একটা সেকশন হয়ে গেল। এই ইফের সাথে ওই ইফের কোনো স্বাদ নাই। কিন্তু এখানে যেটা আছে, এই এলস ইফের সাথে এই ইফের একটা মানে কম্বিনেশন আছে। এটা যদি ফেল করে তখন সে এলস ইফের এই কোডটা চেক করবে। যে এটা ফেল করে তখন এই কোডটা চেক করবে, এটা ফেল করবে এটা চেক করবে। এটা হলো স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। সব জায়গায় ইফ হবে না। যদি একটা শর্ত হয়, যদি বিভিন্ন জায়গায় ইফের প্রয়োজন হয় তখন বিভিন্ন জায়গায় ইফ ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এই ধরনের প্যাটার্ন যেটা একটা সাথে সংশ্লিষ্ট, তখন আমরা ইফ, এলস ইফ, আরো যদি এলস ইফ থাকে এলস ইফ, লাস্টে এলস দিব। মানে যদি আমার 7টা শর্ত কখনো প্রয়োজন হয়, 7টা, তাহলে প্রথমটা হবে ইফ, লাস্টটা হবে এলস, আর মাঝখানে যতগুলো থাকবে সব হবে এলস ইফ। ক্লিয়ার করতে পারছি এই বিষয়টা? জি। আচ্ছা, আমরা কি তাহলে আজকে একটা প্ল্যান ছিল, অলরেডি তো 5টা বেজে গেছে। আইসিটির যে বইটা আছে এইচএসসি লেভেলের, এই বইটা নিয়ে, এই বইটা অলরেডি সফট কপিগুলো আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের ভিতরে। এই যে আমি এই বইটাকে ডাউনলোড করে নিয়ে দেখাচ্ছি। সরি, যে ক্যাম্বিয়ান প্রকাশনের যে বইটা, এই বইটা, এই বইটার পিডিএফ এর পেজ হলো 186 আর মূল বইয়ের 178 পৃষ্ঠা। এখানে যে কোডগুলো আছে, আমরা কি এই কোডগুলো প্র্যাকটিস করা শুরু করছি আস্তে আস্তে, তাহলে নিজের যোগ্যতা বুঝতে পারবো। এটা যেমন আমাদের আগেকার সহজ কোড, এটা আমরা বুঝতে পারি যে 3টা পাত্র নিলাম, এরপরে হলো এক্স পাত্রের মধ্যে 15কে রাখলাম, এরপর ওয়াইয়ের মধ্যে 10কে রাখলাম, এবার যোগ করলাম, যোগ করে উত্তরটা দেখালাম। প্রথম নম্বর ছিল এইটা, দ্বিতীয় নম্বর এইটা, আর যোগ করার পর এইটা। গেট সিএইচ নিয়ে আমরা তো টেনশন করবো না, সমস্যা নাই। গেট সিএইচ তুমি দিতে পারো, সাথে কোনিও ডট এইচ। এই কোনিও ডট এইচটা দেওয়া হয়েছে গেট সিএইচ এর জন্য। এটা আস্তে আস্তে বুঝতে পারবা, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এটার কাজ কি? আমরা আস্তে আস্তে বলবো, পরে বলবো ভাইয়া। এগুলো একটু জি, জি। মানে কনফিউজিং মনে হয় তোমাদের কাছে। জাস্ট যা আছে এইভাবে তুমি লিখো। তোমার বোঝার বিষয় হলো এইগুলো, এইগুলো, হ্যাঁ, হ্যাঁ। এগুলোকে বেশি বেশি ফোকাস করবা। একটা সময় তুমি এগুলো সব জানতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এটা একটা কোড চলে গেল। দেখো আমি যদি আরেকটু নিচে মুভ করি, এটা কিন্তু এইচএসসির ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে যে বইটা পড়াই, আইসিটি বইটা, আমি সেই বইটা থেকে দেখতেছি। এটা হলো তোমাদের ডবল লাভ হবে, প্র্যাকটিসও হলো প্যারালালি। যখন তুমি এই বইটা পড়তে যাবে দেখবে সবই তো সহজ, একদম সহজ মনে হবে। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না। মুখস্থ করার আগে বলো দেখি কোড করতে গেলে। না, না। হ্যাঁ, অনেকে আছে এইসব কোড মুখস্থ করতে থাকবে। এই দেখো, এটা একটা সিম্পল কোড, আমরা আগে প্র্যাকটিস করছি। এটা দেখছো, আমরা এরিয়া বের করি না, একটা তখন হলো ক্ষেত্রফল বের করি 2 পাই আর, জি, 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 জি। আয়তন বা ইয়ে বের করি তোমার হলো পাই আর স্কোয়ার। এইটারই কোড করছে যে পাই নামে একটা পাত্র বানাইছিল সে, পায়ের মধ্যে রেখে রাখছে। এটা তাদের তৈরি করতে হবে কি হবে, ইন্ট, মানে ইন্ট হবে না, এটা ফ্লোট হবে। ফ্লোট পাই দিয়ে এই নাম্বারটা দিয়ে রাখতে হবে। এবার তুমি জি। যেখানে ওকে ডাক দিবা এই নাম্বারটা এখানে কাজ করবে। আর কোথা থেকে আসবে, তুমি যে নাম্বারটা দিয়ে দিবা কিবোর্ড থেকে। সহজ, একটু প্র্যাকটিস করতে এটা পেরে যাবা। এগুলো প্র্যাকটিস করতে তোমার হলো 2টা লাভ হবে একসাথে ভাইয়া। এটা তো সহজ জিনিস, তাই না? যোগ করে দেখাচ্ছে কত নম্বর পেলো। আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকলে সহজ হবে। এটা তো আমাদের কাছে সহজ না, প্রথম ক্লাসে আমরা শিখে ফেলছি এগুলো। জি। শুধু লেখা দেখানো। এবার ধর যে যোগ করে যে কোডটা দেখানো, যোগ করে দেখালো কত পেলো, এটা সহজ, পারা যাবে না? জি। এবার দেখো যে ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট, এটা পারা যাবে না চেষ্টা করলে? দেখো গুণ আর হলো তোমার হলো যোগ, তাই না? আমরা 9/5 ইন্টু সি ছিল, এরকমটা ছিল না, সেটাকে জাস্ট এভাবে বসাইছে। হুম। তুমি বলে দিবা যে তোমার সেলসিয়াস স্কেলে কত আছে, ফারেনহাইট স্কেলেও কনভার্ট করে দিয়ে দিবে। তুমি এগুলো প্র্যাকটিস করবা, তাহলে আরো মজা পাবা যে তোমার এইচএসসি বইয়ের এগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে। প্র্যাকটিসও হবে, পড়াও হবে। তারপরে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করবা, বুঝে বুঝে প্র্যাকটিস করবা, জাস্ট দেখে উঠাবা এরকমটা না। হ্যাঁ, ক্লিয়ার? জি।
বৃত্তের ক্ষেত্রফল, এটা এখন নিজের উপরে, যত বেশি প্র্যাকটিস করবো তত তোমার বিষয়গুলো ক্লিয়ার হবে। আর কারো কি কোনো কনফিউশন আছে কোনো বিষয় নিয়ে? ইফ এলস নিয়ে কোনো প্রবলেম? আমরা এরপরে লুপে চলে যাবো। এরপর যখন যে সেশনটা হবে ইনশাআল্লাহ সেখানে লুপ আমরা দেখাবো, 2টা লুপ ইনশাআল্লাহ তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, সমস্যা হবে না আশা করা যায়। প্রোগ্রামিং এ মজা পাওয়া যাচ্ছে না? জি। আরো প্র্যাকটিস করবে, আরো মজা পাবে ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে তোমাদের কারোর? ওই মৌলিক সংখ্যা গাণিতিক ভাবে কিভাবে লেখা যায়? বুঝিনি কথাটা। বলতেছি যে মৌলিক সংখ্যা আছে না, মৌলিক সংখ্যাগুলো, হুম। ওগুলা গাণিতিক ভাবে কিভাবে লিখবো? মানে গাণিক ভাই বলতে তুমি হচ্ছে কি? বলতেছি এই কোডের ক্ষেত্রে আমি ওটা কিভাবে বোঝাবো? না, কোডে ও তো মৌলিক সংখ্যা কি বুঝবে না। সেটাই তো। আর তুমি মৌলিক সংখ্যা যে মনে করো সাপোজ তুমি চাচ্ছ যে 1 থেকে 10 পর্যন্ত যত, বা 1 থেকে 20 পর্যন্ত সব মৌলিক সংখ্যা বের করবে। এখন মৌলিক সংখ্যা বের করার জন্য তোমার যে লজিকটা তুমি যেভাবে বুঝতে পারো, একটা হলো চোখে দেখা না, তুমি কোন শর্ত সাপেক্ষে কাজ করলে একটা সংখ্যা মৌলিক হয়। একটা সংখ্যা মৌলিক হয় কখন? যখন ওই সংখ্যাকে ওই সংখ্যা এবং নিজে, এক হ্যাঁ, এক এক ছাড়া আর দ্বারা কোনো ভাগ সংখ্যা করে। ভাগ করা যায় না। তাহলে জি। আমাকে এই লজিক আমি বোঝাতে পারি কম্পিউটারকে, যে তুমি একটা সংখ্যা নাও, নিয়ে যদি ওটাকে ভাগ করে দেখো যে এটাকে 1 দিয়ে আর ওই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা। যখন সেটা টেস্ট করতে পারবে, যদি ভাগ না যায়, মানে শুধু 1 আর ওই সংখ্যা দিয়ে যদি ভাগ যায়, এছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তখন তুমি সেটাকে মৌলিক সংখ্যা হিসেবে দেখাই দিবা। এতটুকুই। মানে লজিক বোঝাতে হবে ওকে। ও তো মৌলিক সংখ্যা চিনবে না, তোমাকে চেনাতে হবে। ও কিন্তু জোড় বিজোড় চিনে না, তোমাকে চেনাতে হবে। ঠিক আছে? তো জি। গ্রেডিং সিস্টেমটা আছে, তোমরা যারা প্র্যাকটিস করো নাই, টোটাল গ্রেডিং সিস্টেমটা একটু প্র্যাকটিস করে নিও। আগে কোডটা দেওয়া আছে, আমি আজকে কোডটা ইনশাআল্লাহ আরেকবার দিয়ে দিব, তা সবার প্র্যাকটিস করতে সুবিধা হবে। আর কোনো কনফিউশন আছে আপাতত? ঠিক আছে, তাহলে আজকের সেশন আপাতত এখানে শেষ করি আমরা। সবাই খুব প্র্যাকটিস করো, আর সেলফ লার্নিংটা আরো বাড়িয়ে দাও, ইনশাআল্লাহ এগিয়ে যাবা। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।